ইরাকেও লাখো মানুষের ভালোবাসায় সিক্ত আয়াতুল্লাহ খামেনি পবিত্র শহর নাজাফ থেকে মরদেহ নেওয়া হলো কারবালায়। আনুষ্ঠানিকতা শেষে কাল মাশহাদে দাফন। খামেনির বিদায় যাত্রার মধ্যেই হরমুজ ঘিরে উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষের দাবি ট্রাম্পের। ওয়াশিংটনকে বিশ্বাস করে না তেহরান। I think it's over. I don't want to deal with them anymore. They're scum. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ইরাকের পবিত্র শহর নাজাফের পর কারবালায় নেওয়া হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। তাকে শেষ বিদায় জানাতে লাখো মানুষ জড়ো হয়েছেন শহরটিতে। আয়োজকরা বলছেন কারবালার ইতিহাসে অন্যতম বৃহৎ শোক সমাবেশ এটি। আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ আবার ইরানে নেওয়া হবে। বুধবার ইরাকের পবিত্র শহর নাজাফ পরিণত হয় জনসমুদ্রে। এদিন আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নেওয়া হয় ইমাম আলী আলাইহিসসালামের মাজারে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে আগে থেকেই সেখানে জড়ো হন লাখো মানুষ। নাজাফে আনুষ্ঠানিকতা শেষে আলী খামেনির মরদেহ কুফা সেতু, সাওরাত আল আশরিন মোড় ও আল সাদরিন স্কয়ার অতিক্রম করে কারবালায় নেওয়া হয়। সেখানে প্রথমে হজরত ইমাম হোসেন আলাইহিসসালাম এবং পরে হজরত আব্বাস আলাইহিসসালামের পবিত্র মাজারে নিয়ে যাওয়া হয় মরদেহ। পবিত্র স্থানে অনুষ্ঠিত হয় বিশেষ বিদায়ী আনুষ্ঠানিকতা। শোকযাত্রার পুরো পথ জুড়ে স্থাপন করা হয় শোকতাবু। কারবালার প্রধান সড়ক, চত্বর ও গুরুত্বপূর্ণ স্থানগুলো কালো পতাকায় ছেয়ে যায়। ধর্মীয় শোকগাথা, দোয়া ও বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ বিদায় জানান অংশগ্রহণকারীরা। বিপুল জনসমাগমে শহরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয় তীব্র যানজট। ইরাকের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিদেশ থেকে আসা অসংখ্য শোকাহত মানুষ এতে অংশ নেন। আয়োজকরা জানান কয়েক ঘন্টার জন্য নির্ধারিত অনুষ্ঠান হলেও জনসমাগমের কারণে এটি কারবালার আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ শোক সমাবেশে পরিণত হয়। কারবালার আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ আবার ইরানে নেওয়া হবে। বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদে ইমাম রেজা আলাইহিসসালামের পবিত্র মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করার কথা রয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তেহরানের সঙ্গে আলোচনা সময়ের অপচয় ছাড়া কিছুই নয়। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 85টি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা আঘাতের দাবি করেছে আইআরজিসি। হামলার জেরে ইরানের তেল বিক্রির সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এতে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানির দাম। যুদ্ধবিরতির সমঝোতা ভেঙে পড়ার ইঙ্গিত দিয়েই বুধবার ভোরে দক্ষিণ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে তারা ইরানের 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দেয় ইরান। আইআরজিসি দাবি করে, বাহরাইনের পোর্ট সালমানে মার্কিন পঞ্চম নৌবহরের স্থাপনা এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি সহ 85টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে বুশেহরের আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও করে তারা। ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার, কুয়েত, সৌদি আরব ও মিশর। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক করে জানিয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালানো হলে সেটিকে আগ্রাসিতায় সহযোগিতা হিসেবে দেখা হবে। I think it's over. I don't want to deal with them anymore. They're scum. উত্তেজনার মধ্যেই ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়েছে। তার মতে তেহরানের সঙ্গে আর কোনো আলোচনা করতে চান না তিনি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেন, ওয়াশিংটনের হামলা এবং তেলের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ যুদ্ধবিরতির সমঝোতার মৌলিক ধারাগুলোকে অকার্যকর করে দিয়েছে। বিশ্ববাজারে ইরানের তেল বিক্রির সাময়িক সুবিধাও বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ওমান উপসাগরের হরমুজ প্রণালীর কাছে কয়েকটি তেলবাহী জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র হামলার পর ট্রাম্প প্রশাসন পদক্ষেপ নিয়েছে। এর পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত 25 জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজার প্রশাসনিক দায়িত্ব থেকে হামাসের সরে দাঁড়ানোর ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে ফিলিস্তিন। এটিকে যুদ্ধের অবসান ও গাজা পুনর্গঠনের নতুন আশার আলো হিসেবে দেখছেন বাসিন্দারা। তবে নিরাপত্তার শঙ্কাও প্রকাশ করেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, হামাসের এই সিদ্ধান্ত কেবল প্রশাসনিক, তাদের রাজনৈতিক বা সামরিক ভূমিকার অবসান নয়।
গাজার প্রশাসনিক ক্ষমতা থেকে হামাসের সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে আশার আলো হিসেবে দেখছেন উপত্যকার বাস্তুচ্যুত বাসিন্দারা। যুদ্ধের স্থায়ী অবসানের কথা বলেন তারা। বিদ্যুৎ, পানি ও নিত্য প্রয়োজনীয় সরবরাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি শিশুদের আবারও স্কুলে ফিরতে দেখাই তাদের সবচেয়ে বড় প্রত্যাশা। বাসিন্দারা হামাসের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও নিরাপত্তার কথাও বলছেন অনেকে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে এবং নতুন প্রশাসনিক কমিটিকে গাজায় দায়িত্ব পালনের সুযোগ দেবে বলেও প্রত্যাশা তাদের। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে নাগরিক হিসেবে আমরা চাই না আগামী দিনগুলোতে কোনো ধরনের নিরাপত্তা বা প্রশাসনিক শূন্যতা তৈরি হোক। আমরা আশা করি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে এবং গাজার প্রশাসনিক কমিটিকে তাদের দায়িত্ব পালন করার সুযোগ দেবে। আমরা আশা করি সত্যিকার অর্থেই যুদ্ধ শেষ হবে। পর্যাপ্ত ত্রাণ ও প্রয়োজনীয় সরবরাহ গাজায় প্রবেশের সুযোগ পাবে, যাতে বিদ্যুৎ ও পানি সরবরাহ স্বাভাবিক করা যায় এবং আমাদের জীবন আগের মতো হয়। আমরা আশা করি আমাদের সন্তানরা আবার স্কুলে যেতে পারবে। বিশ্লেষকরা বলছেন, হামাসের এই সিদ্ধান্ত রাজনৈতিক বা সামরিক ভূমিকার অবসান নয়। সংগঠনটি কেবল বেসামরিক প্রশাসনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছে। হামাস জানায়, গাজার সরকারি কর্মচারী ও পুলিশ সদস্যরা বহাল থাকবেন এবং নতুন প্রশাসনিক কাঠামোর অধীনেই দায়িত্ব পালন করবেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তুরস্কের কাছে F-35 বিক্রির ইঙ্গিত ট্রাম্পের, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা। আঙ্কারাকে যুদ্ধবিমান না দেওয়ার অনুরোধ নেতানিয়াহুর। ইরান যুক্তরাষ্ট্রের পর এবার নতুন করে লিবিয়ার দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় আবির্ভাব হচ্ছে পাকিস্তান। প্রস্তাবিত পরিকল্পনায় একটি অন্তর্বর্তী জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন এবং ক্ষমতা ভাগাভাগির কাঠামোর কথা বলা হয়েছে। তবে ইসলামাবাদের মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন সিনেটর রিক স্কট। এরই মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার বিষয়ে ভারতের অবস্থানকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়েছে ভারত পাকিস্তান সম্পর্ক। সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার বিষয়ে ভারতের অবস্থানকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়েছে ভারত পাকিস্তান সম্পর্ক। পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বৈঠকে চুক্তি অনুযায়ী দেশটির পানির অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করা হয়েছে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা কমিটির আগের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে বলা হয়েছে, পাকিস্তানের জন্য নির্ধারিত পানির প্রবাহ বন্ধ বা অন্যদিকে সরিয়ে দেওয়ার যে কোনো পদক্ষেপকে যুদ্ধের শামিল হিসেবে বিবেচনা করা হবে। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারিও বলেছেন, সিন্ধু পানি চুক্তির প্রশ্নে কোনো আপোষ হবে না। প্রয়োজন হলে ভারতকে সব ক্ষেত্রেই মোকাবিলা করবে পাকিস্তান। তবে নয়াদিল্লির অবস্থান, সীমান্ত পারের সন্ত্রাসবাদে পাকিস্তানের সমর্থন বন্ধ না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিতই থাকবে। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও নতুন ভূমিকায় দেখা যাচ্ছে ইসলামাবাদকে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার পর এবার বিভক্ত লিবিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলের প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা করছে পাকিস্তান। প্রস্তাবিত পরিকল্পনায় একটি অন্তর্বর্তী জাতীয় ঐকমত্যের সরকার গঠন এবং ক্ষমতা ভাগাভাগির কাঠামোর কথা বলা হয়েছে। যদিও পাকিস্তান লিবিয়ার সংশ্লিষ্ট পক্ষ কিংবা এ উদ্যোগে জড়িত দেশগুলোর কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি। তবে পাকিস্তানের এই মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর রিক স্কট। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, অতীতে ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয়া এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর খামেনির প্রতি প্রকাশ্য শ্রদ্ধা জানানোর প্রেক্ষাপটে ইসলামাবাদ নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণযোগ্য নয়। তার দাবি, যুক্তরাষ্ট্র পাকিস্তানের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাই একদিকে ভারতকে কঠোর বার্তা, অন্যদিকে আন্তর্জাতিক মধ্যস্থতায় সক্রিয় হওয়ার চেষ্টা। সব মিলিয়ে নতুন করে কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পাকিস্তান। নাদিম মারজান, সময় সংবাদ। এবার ফিফা বিশ্বকাপের খবর। দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাঁপিয়ে ৩-২ ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিল মোহাম্মদ সালাহর মিশর। ৮ গোল নিয়ে আবারও গোল্ডেন বুট রেসে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে সজিদ মুস্তাহিদের রিপোর্ট। শ্বাসরুদ্ধকর, দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা থেকে বিজয়ের উল্লাস সম্ভব হয়েছে হয়তো আর্জেন্টিনা বলি, সম্ভব একজন লিওনেল মেসির দ্বারা। আটলান্টায় হৃদয় ভাঙার গল্পের সূচনা থেকে শেষের কাব্যে বিজয় উপাখ্যান। বিশ্ব চ্যাম্পিয়নরা দেখিয়ে দিল কিভাবে ফিরে আসতে হয়, কিভাবে পিছিয়ে থেকেও জয় নিয়ে ফিরতে হয়।
অথচ ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আলবিসেলেস্তেরা। বিদায়ের সুর যখন বিশ্বসেরা ফুটবলারের, তখনও তার জন্য লড়াই করে গেছেন সতীর্থরা। খুদে জাদুকরের ক্রস থেকে স্কোরশিটে নাম লেখান ক্রিস্টিয়ান রোমেরো। আবারও স্বপ্নবাজ আকাশে নীল ভক্তরা। এই গোলে অ্যাসিস্ট করে ম্যারাডোনাকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি ৯ অ্যাসিস্টের মালিক বনে গেলেন লিওনেল মেসি। সমতায় ফিরতে মরিয়া স্কালোনি বাহিনী। নির্ধারিত সময় শেষ হতে তখন বাকি ৭ মিনিট। সবার মনে শঙ্কা, তবে কি মহাতারকার বিশ্বকাপ যাত্রা শেষ হবে এখানেই? জীবনের প্রতিটি মুহূর্তে লড়াই করা মেসি দেখিয়ে দিলেন কিভাবে ফিরে আসতে হয়। ৮৩ মিনিটে অনবদ্য এক গোল, মন্টিয়েলের পাস থেকে জোরালো শটে মিশর গোলরক্ষকের বিশ্বস্ত হাতকে ফাঁকি দেয়। সমতায় ফেরে আর্জেন্টিনা। পুনর্জন্ম হয় লিওনেল মেসির বিশ্বকাপ স্বপ্ন। একই সঙ্গে বিশ্বকাপে টানা ৮ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন খুদে জাদুকর, যা এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি। ম্যাচটা যখন অতিরিক্ত সময় যাচ্ছিল, তখন দৃশ্যপটে এনজো ফার্নান্দেজ কাউন্টার অ্যাটাক থেকে লাউতারো মার্টিনেজের অ্যাসিস্ট থেকে স্কোর করেন এই মিডফিল্ডার। ৩-২ গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। অথচ শুরুর গল্পটাই ছিল মিশরের। কেপ ভার্দের বিপক্ষে যে আর্জেন্টিনাকে দেখা গেছে, এদিন যেন আরো বিধ্বস্ত। ম্যাচের ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে ১-০ লিড নেয় মোহাম্মদ সালার দল। অথচ সমতায় ফেরার মোক্ষম সুযোগটাই মিস করেন মেসি। ২১ মিনিটে পাওয়া পেনাল্টি মিস করে বসেন খুদে জাদুকর। বিশ্বকাপ ইতিহাসে তিনি একমাত্র ফুটবলার এক আসরে দুবার মিস করেছেন পেনাল্টি, আর গোটা বিশ্বকাপে ৮ পেনাল্টির ৪টাই মিস। এরপর সময় যত গড়িয়েছে, আর্জেন্টাইনরা যেন বেরিয়ে যাচ্ছিল ম্যাচ থেকে। ৬৭ মিনিটে মোস্তফা জিকো গোল করে ২-০ এগিয়ে নেন ইজিপ্টকে। তবে শেষের গল্পটা হয়তো ভাগ্যবিধাতা নিজ হাতে লিখেছেন, যার জন্য সারা বিশ্বের কোটি ফুটবল প্রেমীর অপেক্ষা তাকে এত আগে কেন বিদায় করবেন। শেষ ১৫ মিনিটে একেবারে বিদায় নেওয়া দল থেকে জয়ের হাসি হেসে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। তাই তো মেসিকে নিয়ে ম্যাচ শেষে এত উল্লাস। শূন্যে ছুড়ে হয়তো সতীর্থরা বলছেন, তুমি ফুটবলের মহাতারকা। একটা ম্যাচ এভাবেও জেতা যায়, যেটা করে দেখালো আর্জেন্টিনা। সবাই ধরে নিয়েছিল বিশ্বকাপ থেকে বিদায় নিতে চলেছে আলবিসেলেস্তেরা, ঠিক তখনই তারা ঘুরে দাঁড়ালো, ৩ গোল দিয়ে জিতে নিল ম্যাচ। এবং এই ম্যাচ বা এই ফলাফল নিশ্চিতভাবেই পরবর্তী ম্যাচগুলোতে আরো আত্মবিশ্বাস দেবে আলবিসেলেস্তেদের। তারা বিশ্বকাপ জয়ের যে মিশনে এসেছে, নিশ্চিতভাবেই সেই স্বপ্ন পূরণ করতে চাইবে লিওনেল মেসির দল। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দেশটির ৫ কোটি ইউরোর বেশি জব্দকৃত সম্পদ ফেরতের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক অর্থায়ন, জ্বালানি ও অবকাঠামো খাতে সহযোগিতার কথাও জানিয়েছেন তিনি। রাষ্ট্রদূত বিনিময়েও সম্মত হয়েছে দেশ দুটি। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে দামেস্ক প্যারিস সম্পর্কের নতুন অধ্যায়ের শুরু হলো। প্রায় ২ দশকের মধ্যে প্রথম কোনো ফরাসি প্রেসিডেন্ট হিসেবে সিরিয়া সফরে ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার রাজধানীর পিপলস প্যালেসে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেন তিনি। পরে যৌথ সংবাদ সম্মেলনে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক অর্থায়ন, ব্যাংকিং ব্যবস্থা পুনরুদ্ধার এবং জ্বালানি ও অবকাঠামো খাতে সহযোগিতার আশ্বাস দেন ম্যাক্রোঁ। এ সময় কয়েকটি বিনিয়োগ চুক্তি ও সমঝোতা স্মারকও সই হয়। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের চাচা রিফাত আল আসাদের ফ্রান্সে জব্দ করা অবৈধ সম্পদ থেকে ৫ কোটি ইউরোর বেশি অর্থ সিরিয়াকে ফেরত দেওয়ার ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট। একই সঙ্গে ২০১০ সাল থেকে ফ্রান্সে থাকা ২৩টি সিরীয় প্রত্নবস্তু ফেরতের কথাও বলেন তিনি। বৈঠকে দীর্ঘ ১৪ বছর পর আবারও রাষ্ট্রদূত বিনিময়ে সম্মত হয় প্যারিস ও দামেস্ক। ফ্রান্স সিরিয়ার ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখে, শুধু তাৎক্ষণিক পুনর্গঠন নয়, বরং এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে সিরিয়ার ভূমিকাতেও আমাদের আস্থা রয়েছে। সিরিয়া উপসাগরীয় অঞ্চল ও ইউরোপের মধ্যে গড়ে উঠতে যাওয়া নতুন সংযোগেরও মূল কেন্দ্র হতে পারে। ম্যাক্রোঁর সফরকে দুই দেশের সম্পর্কের নতুন সূচনা হিসেবে বর্ণনা করেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তবে ফরাসি প্রেসিডেন্টের ঐতিহাসিক সফরের মধ্যেই কেঁপে ওঠে সিরিয়ার রাজধানী দামেস্ক। ম্যাক্রোঁ যে হোটেলে অবস্থান করছিলেন, তার কাছেই পরপর দুটি বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হন। ঘটনার সময় ইমানুয়েল ম্যাক্রোঁ প্রাসাদে বৈঠকে ছিলেন এবং নিরাপদ ছিলেন বলে জানায় ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। দেশকে অস্থিতিশীল করতেই এই হামলা বলে অভিযোগ প্রেসিডেন্ট আল শারার। দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানান তিনি। এই বিস্ফোরণের জন্য কারা দায়ী এ বিষয়ে বর্তমানে তদন্ত চলছে। আমি বিশ্বাস করি যত দ্রুত সম্ভব এই জঘন্য অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, ফ্রান্সের প্রেসিডেন্টের সিরিয়া সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন পর দুদেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হলো। রাইসা জান্নাত, সময় সংবাদ।
নেটোর শীর্ষ সম্মেলনে নতুন করে উষ্ণ হচ্ছে যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্ক। আঙ্কারাকে F-35 যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তুরস্কের উপর আরোপিত ক্যাটসা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণাও দেন তিনি। এদিকে আঙ্কারাকে যুদ্ধবিমান না দিতে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর ৩৬তম শীর্ষ সম্মেলনের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে যুক্তরাষ্ট্র তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে F-35 যুদ্ধবিমান ইস্যুতে আলোচনা চলছে। 5টি যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দিয়ে তিনি আশা প্রকাশ করেন এবারের সম্মেলনেই একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে। জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তুরস্ককে F-35 দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে 2020 সালে রুশ S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জেরে আরোপিত ক্যাটসা নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণাও দেন তিনি। দ্বিপক্ষীয় বৈঠকে শুধু যুদ্ধ বিমান নয়, ইউক্রেন যুদ্ধ, গাজা পরিস্থিতি, ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং প্রতিরক্ষা শিল্প সহযোগিতাও গুরুত্ব পায়। এরদোয়ান জানান, ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন তিনি। পাশাপাশি তুরস্কের নিজস্ব কাআন যুদ্ধ বিমানের ইঞ্জিন উন্নয়নেও যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান। ট্রাম্প তুরস্ককে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত ও শক্তিশালী মিত্র হিসেবে উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নেওয়া হবে। গাজায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও ন্যাটো সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন এরদোয়ান। সম্মেলনের শুরু থেকেই ন্যাটো সদস্যদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন ট্রাম্প। তার অভিযোগ, জোটের নিরাপত্তা ব্যয়ের সবচেয়ে বড় বোঝা এখনও যুক্তরাষ্ট্রকেই বহন করতে হচ্ছে। ন্যাটোকে তিনি কাগজে বাঘ বলেও মন্তব্য করেন। ট্রাম্পের দাবি, প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে ইউরোপকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব আরও বেশি নিতে হবে। তবে ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, সদস্য দেশগুলো এরই মধ্যে শত শত বিলিয়ন ডলারের নতুন প্রতিরক্ষা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। শুধু সম্মেলন শুরুর আগেই অন্তত 50 বিলিয়ন ডলারের নতুন অস্ত্র ক্রয় চুক্তি হয়েছে। ইউরোপীয় সদস্য দেশ ও কানাডার প্রতিরক্ষা ব্যয়ও এবছর গড়ে জিডিপির প্রায় 2.5% পৌঁছানোর পথে। ইউক্রেন যুদ্ধ সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় আরও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নজরদারি সক্ষমতা এবং রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইউরোপের নিজস্ব অ্যান্টি ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত গড়ে তোলা জরুরি। অন্যদিকে মস্কো অভিযোগ করেছে, ইউক্রেনকে আরও বড় সামরিক সহায়তা সংঘাত দীর্ঘায়িত করবে। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ন্যাটোর সঙ্গে যৌথ অস্ত্র গবেষণা, উন্নয়ন ও উৎপাদনের নতুন অংশীদারি প্রস্তাব দিয়েছেন। তার মতে, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতার সঙ্গে ন্যাটোর অভিজ্ঞতা যুক্ত হলে উভয় পক্ষের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে। 2 দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি, ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সামরিক সহায়তা, ইউরোপের প্রতিরক্ষা শিল্প সম্প্রসারণ এবং ট্রাম্প প্রশাসনের অধীনে ন্যাটোর ভবিষ্যৎ ভূমিকা সবকিছুই এখন আলোচনার কেন্দ্রে। তবে সবচেয়ে বেশি নজর রয়েছে তুরস্কের F-35 কর্মসূচিতে ফেরার পথ সত্যি খুলে যায় কিনা এবং ট্রাম্পের ঘোষণাগুলো বাস্তবে কতটা কার্যকর হয় তার উপর। নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়া যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের নিয়োগ দিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রুশ সেনাদের ফোনে আড়ি পেতে তথ্য জানার দাবি করেছে দেশটি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা অধিদপ্তর জানায়, এক রুশ সেনাকে বলতে শোনা যায় তিনি বাংলাদেশ থেকে আসা 2 জন বিদেশি ভাড়াটে সেনাকে খুঁজে পেয়েছেন। ওই 2 জন খার্কিভের যুদ্ধক্ষেত্রে পথ হারিয়ে ফেলেছিলেন। আড়ি পেতে শোনা সেই কথোপকথন অনুযায়ী ওই রুশ সেনা বাংলাদেশি ভাড়াটে সেনাদের যোগাযোগের বিশেষ কোড কিংবা অবস্থান সম্পর্কে কিছুই জানতেন না। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চীনে টর্নেডো ও বন্যায় অন্তত 38 জনের মৃত্যু, আহত শত শত মানুষ। তাইওয়ানের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন বাভি। টানা বর্ষণে ভারতের বেলুচিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় অন্তত 9 পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলার পর অপহৃত 8 পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলুচিস্তানের একটি বাঁধ নির্মাণ প্রকল্পের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ পোস্টে হামলা চালায় একদল সশস্ত্র ব্যক্তি। স্থানীয় কর্মকর্তাদের তথ্যানুযায়ী এ সময় 8 পুলিশ সদস্যকে অপহরণ করা হলেও পরে যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। বেলুচিস্তান সরকারের মুখপাত্র জানান, পুলিশ, আধা সামরিক বাহিনী ও সন্ত্রাস বিরোধী ইউনিটের যৌথ অভিযানে অন্তত 15 হামলাকারী নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় পাকিস্তান তেহরিক-ই-তালেবান বা টিটিপিকে দায়ী করেছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের নিরাপত্তা বাহিনী বিদেশি বিনিয়োগ এবং অবকাঠামো প্রকল্পকে লক্ষ্য করে সশস্ত্র হামলা চালিয়ে আসছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী।
5 ক্রু সহ আরব সাগরে নিখোঁজ হয়েছে পাকিস্তানের একটি মালবাহী উড়োজাহাজ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচি যাওয়ার পথে কার্গো বিমানটি নিখোঁজ হয়। কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার রাতে পাকিস্তানের আকাশসীমার কাছাকাছি পৌঁছানোর পর করাচি থেকে প্রায় 300 কিলোমিটার পশ্চিমে আরব সাগরে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফ্লাইটের সময় পাইলট একটি নেভিগেশন সমস্যার কথা জানিয়েছিলেন এবং এরিয়া কন্ট্রোল সেন্টারের কাছে সহায়তা চেয়েছিলেন। এই ঘটনার পর উড়োজাহাজটির খোঁজে বিভিন্ন সংস্থার অংশগ্রহণে অনুসন্ধান ও উদ্ধার অভিযান। চীনের বিভিন্ন অঞ্চলে টর্নেডো ও বন্যায় অন্তত 38 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শত শত মানুষ। বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানিয়েছে গানসু প্রদেশেই ভয়াবহ ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত 21 জন। এদিকে সুপার টাইফুন বাভি ধেয়ে যাচ্ছে তাইওয়ানের দিকে, আর ভারতে টানা বর্ষণে বিভিন্ন শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। চীনের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার তাণ্ডব আরও ভয়াবহ রূপ নিয়েছে। টর্নেডো, বন্যা, ভূমিধসে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। মঙ্গলবার গাংসু প্রদেশের লংনাং শহরে ভয়াবহ ভূমিধসে বহু মানুষ মাটি চাপা পড়েন। দুর্ঘটনার পরপরই দমকল, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল অভিযান শুরু করে। কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত বহু মানুষের প্রাণহানির খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ। এছাড়াও হুবে প্রদেশে শক্তিশালী বজ্র ঝড় ও টর্নেডোর আঘাতে বহু মানুষ নিহত ও শতাধিক আহত হয়েছেন। ঝড়ে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ধসে পড়েছে বহু স্থাপনা। অন্যদিকে টাইফুন মেসাকের প্রভাবে দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে বন্যায় হতাহতের ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছেন অনেকেই। প্রায় 60,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। নাংনিং সহ বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পর শহরটিতে জারি করা হয় সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা। এদিকে পশ্চিম প্রশান্ত মহাসাগরে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে সুপার টাইফুন বাবি। শুক্রবার থেকে তাইওয়ানের এর প্রভাব শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া প্রশাসন। শনিবার পর্যন্ত সবচেয়ে তীব্র দমকা হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এটি বড় আকারের শক্তিশালী টাইফুন হিসেবেই আঘাত হানতে পারে বলে সতর্ক করছেন আবহাওয়াবিদরা। ভারতেও মৌসুমি ভারী বৃষ্টিতে মহারাষ্ট্র ও গুজরাটের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি পানিতে তলিয়ে যায় কৃষিজমি। গুজরাটের জুনাগড়ে হাঁটু সমান পানির মধ্যে নেমে ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন কৃষকরা। তাদের আশঙ্কা, অতিরিক্ত বৃষ্টির কারণে মাটির ক্ষয় বাড়বে এবং মৌসুমি ফসলের উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়বে। শিউলি রোজা, সময় সংবাদ। ইউরোপ জুড়ে তাপপ্রবাহের দাপট আরও বেড়েছে। স্পেনের সেভিলে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ইতালিতে গরম মোকাবিলায় সবুজ এলাকা ও ছায়াযুক্ত স্থান বাড়ানোর উদ্যোগ নিয়েছে সিটি কর্তৃপক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে খুব শিগগিরই ইউরোপে আরও একটি তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হতে পারে। ইউরোপ জুড়ে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। প্রবল তাপপ্রবাহে স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর সেভিলে গরম থেকে বাঁচতে ছায়া, পানি ও শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে আশ্রয় নিচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। দেশটির আবহাওয়া সংস্থা এমির জানিয়েছে সেভিলে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এই তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। একই পরিস্থিতি ইতালিতেও। রাজধানী রোমে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ মোকাবেলায় সবুজ এলাকা ও ছায়াযুক্ত স্থান বাড়ানোর উদ্যোগ নিয়েছে সিটি কর্তৃপক্ষ। পাশাপাশি একা বসবাসকারী প্রবীণদের নিয়মিত খোঁজ খবর নেওয়ার ব্যবস্থাও করা হয়। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী টানা 15 দিন রোমে রেড অ্যালার্ট জারি ছিল। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে খুব শীঘ্রই ইউরোপে আরও একটি তীব্র দাবদাহ আঘাত হানতে পারে। শিউলি রোজা, সময় সংবাদ। ইতালির সিসিলিতে মাউন্ট এটনার আগ্নেয়গিরিতে দেখা গেছে লাভা প্রবাহের বিরল দৃশ্য। স্থানীয় সময় মঙ্গলবার ইউরোপের সবচেয়ে সক্রিয় এই আগ্নেয়গিরি থেকে জ্বলন্ত লাভার একটি স্রোত পাহাড়ের ঢাল বেয়ে নামতে দেখা যায়। এরপর তা উত্তর পূর্ব ক্রেটারের গভীর গহ্বরে প্রবেশ করে। বিশেষজ্ঞদের মতে ভোরাজিনে ক্রেটার থেকে বের হওয়া লাভা ম্যাগমা প্রবাহের একটি নালীতে ঢুকে পড়েছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের তৎপরতা এখন কমে আসলেও আগ্নেয় ছাই, বিমান চলাচল, সড়ক যোগাযোগ এবং কৃষি খাতে প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক সময়
সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতা নিরসনে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। সরকারের কার্যকরী উদ্যোগে আমিরাতের শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে বলে আশা প্রকাশ করেন তারা। শিবলি আল সাদিকের রিপোর্ট। উপসাগরীয় অঞ্চলে কয়েক মাসের অস্থিরতার পর স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে সংযুক্ত আরব আমিরাতে। পর্যটন খাতকে আরও গতিশীল করতে আমিরাত সরকার ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারতের নাগরিকদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে। তবে এই তালিকায় বাংলাদেশের নাম না থাকায় হতাশ প্রবাসীরা। নতুন ভিসা তো হচ্ছেই না, সাথে সাথে নবায়নগুলো হচ্ছে না। প্রবলেমগুলো যাতে আমরা অচিরেই আমাদের জিরো টলারেন্সে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই ভিসা সংকটটার সমাধান অতি তাড়াতাড়ি হবে। এখানে যে আমরা যে জটিলতা পড়ছি সেটা হচ্ছে আমাদের ভিসার যে রেনুয়াল একেবারেই বন্ধ হয়ে গেছে। এখন কিছু কিছু রেনুয়াল হচ্ছে। আমাদের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের এখানে কূটনীতিক যারা আছে, বাংলাদেশ এম্বাসি, বাংলাদেশ কনসুলেট জেনারেল, ওনারা সাধ্যমতো চেষ্টা করতেছেন এই জটিলতাগুলো থেকে বাইরে আসার জন্য। প্রবাসীরা বলছেন মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সরকার এরই মাঝে কার্যকর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সৌদি আরব সফরেরও আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই তাদের প্রত্যাশা দীর্ঘদিনের ভিসা জটিলতা নিরসনে উদ্যোগ নেবেন প্রধানমন্ত্রী। ভিসার জটিলতার কারণে আমরা ধারণা করছি যদি এটা খুব শীঘ্রই সমাধান করা না যায়, তে আমরা 2 থেকে 3 লক্ষ বাংলাদেশি থেকে হারাতে বসছি। আমাদের শ্রমবাজারের বিশাল একটা দোষ আসবে। না পারতেছি ভিসা ক্যান্সেল করতে, না পারতেছি ভিসা নতুন করে রিনিউয়াল করতে। অতএব আমি আশা রাখছি আমাদের প্রধানমন্ত্রী অতি দ্রুত দুবাই সফর যেন করে। দুবাই সফর করলে অবশ্যই আমাদের শ্রমবাজারের একটা সুফল কিন্তু বয়ে আসবে। 2024 সালের পর জটিলতা বাড়ায় ভিসা নবায়ন, বাতিল, পেশাগত শ্রেণীবিন্যাস জনিত কারণে নতুন আবেদন, অনুমোদন এবং গ্রাজুয়েশন সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশিরা সমস্যার মুখোমুখি হচ্ছেন। বাংলাদেশ থেকে মানুষ এখানে আসতে চাচ্ছে, সেটাও আসতে পারতেছে না। তো আমার মনে হচ্ছে এমন ভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশিরা অল্প সময়তেই খুব বিপদে পড়ে যাবে। দক্ষ শ্রমিকের অভাবে এবং বাংলাদেশের শ্রমিকের অভাবে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং তারা লস টানতেছে। তাই মনে করি যে যত দ্রুত সম্ভব হোক আমাদের প্রধানমন্ত্রী এই দেশটা সফর করে এই দেশের সাথে সম্পর্কটা উন্নতি করার জন্য এবং ভিসাটা ওপেন করার জন্য সে চেষ্টা করবেন। প্রবাসীদের প্রত্যাশা বাংলাদেশ সরকার কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিদ্যমান ভিসা সংক্রান্ত জটিলতা সমাধানে কার্যকর উদ্যোগ নেবে। এতে দেশটিতে বসবাসরত ও কর্মরত বাংলাদেশিদের অনিশ্চয়তা অনেকটাই কমবে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বিদেশি ভ্রমণকারীদের জন্য নতুন ডিজিটাল প্যাকেজ ভিসা চালু করল সৌদি আরব। এর মাধ্যমে একই প্যাকেজে ভ্রমণকারীরা পর্যটন ভিসা আবেদনের সঙ্গে ফ্লাইট, হোটেল বুকিং ও অন্যান্য প্রয়োজনীয় ভ্রমণ সেবা পাবেন। সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, অনুমোদিত ভ্রমণ ও পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই ভিসা প্যাকেজ চালু করা হচ্ছে। আন্তর্জাতিক পর্যটকদের জন্য সৌদি আরবে ভ্রমণ আরও সহজ, সুবিধাজনক ও নির্বিঘ্ন করতেই ভ্রমণকারীদের জন্য এই উদ্যোগ নিয়েছে দেশটি। সম্প্রতি সৌদি আরবের ভিশন 2030-র অংশ হিসেবে তেল নির্ভরতা থেকে বেরিয়ে নানাভাবে অর্থনীতিকে চাঙ্গা রাখার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন মোহাম্মদ ইয়াসিন নামে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বের হওয়ার সময় পোর্ট এলিজাবেথে হামলার শিকার হন তিনি। মঙ্গলবার রাত 8:30টার দিকে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার সময় ওঁত পেতে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা মোহাম্মদ ইয়াসিনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। হামলার পরপরই সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি স্থানীয় পুলিশ। নিহত মোহাম্মদ ইয়াসিনের বাড়ি নোয়াখালীর মাইজদিতে। দীর্ঘদিন ধরে তিনি দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে ব্যবসা করে আসছিলেন। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। বর্তমানে তার মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে দ্রুতই মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বজনরা। ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের ঘটনার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। রাজ্য পুলিশের দাবি, ঘটনার পুনর্গঠনের জন্য
তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেই সে পালানোর চেষ্টা করে এবং এক পুলিশ কর্মীর অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ গুলি চালায়, তাতেই মৃত্যু হয় প্রভাসের। আগেই জানানো হয়েছিল অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই আবহেই প্রধান অভিযুক্তের মৃত্যু পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। ছেলের কাজে ক্ষুব্ধ প্রভাসের মা তার দেহ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন এমন ঘটনার পাশে তিনি নেই। দেখছেন আন্তর্জাতিক সময়। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রকাশকের বিরুদ্ধে করা গোপনীয়তা লঙ্ঘনের মামলায় হেরে গেছেন প্রিন্স হ্যারি সহ আরও 6 জন। অভিযোগ প্রমাণে পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকায় মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার লন্ডনের হাইকোর্টের বিচারক মিস্টার জাস্টিন নিকলিন রায় বলেন, ডেইলি মেইল ও মেইল অন সানডের প্রকাশক অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের বিরুদ্ধে অবৈধভাবে তথ্য সংগ্রহের যে অভিযোগ আনা হয়েছিল তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন মামলার বাদীরা। প্রিন্স হ্যারির সঙ্গে এই মামলায় ছিলেন বারোনেস ডরিন লরেন্স সহ আরও বেশ কয়েকজন পরিচিত ব্যক্তি। শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছিল প্রকাশনা প্রতিষ্ঠানটি। রায়ের পর যৌথ বিবৃতিতে প্রিন্স হ্যারি ও বারোনেস ডরিন লরেন্স বলেন, তারা ন্যায় বিচার ও জবাবদিহিতা চাইতে আদালতে গিয়েছিলেন কিন্তু কোনোটি পাননি। তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স এই রায়কে ডেইলি মেইল এবং তাদের সাংবাদিকদের জন্য বড় বিজয় বলে মন্তব্য করেছে। এক বিরল জ্যোতির্বিজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। বুধবার পৃথিবীর প্রায় ৯৯% মানুষ একই সময়ে সূর্যের আলোতে থাকবে। মাত্র অল্প কিছু অঞ্চল তখন থাকবে রাতের অন্ধকারে। পৃথিবীর অক্ষের কৌণিক অবস্থান এবং বছরের এই সময়ের দীর্ঘদিনের কারণে উত্তর গোলার্ধের বেশিরভাগ এলাকা, দক্ষিণ গোলার্ধের বিস্তীর্ণ অংশ এবং নিরক্ষীয় অঞ্চলে তখন দিনের আলো থাকবে। শুধু প্রশান্ত মহাসাগরের কিছু দূরবর্তী দ্বীপ এবং অ্যান্টার্কটিকার অল্প কয়েকটি অংশ রাতের অন্ধকারে থাকবে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন এটি কোনো গ্রহণ বা বিশেষ মহাজাগতিক ঘটনা নয়, বরং পৃথিবীর ঘূর্ণন, অক্ষের হেলন এবং ঋতুগত অবস্থানের কারণে সৃষ্টি হওয়া একটি বিরল সময়গত সমাপতন। জন্মদিন মানেই কেক, সাজসজ্জা আর অতিথিদের ভিড়। তবে তা যদি হয় পান্ডার, তাহলে কেমন হয়? চীনের চংকিং চিড়িয়াখানায় পান্ডা ম্যাং ক্যান ক্যানের 3য় জন্মদিন পালন করা হয়েছে। তা দেখতেই ভিড় করেন দর্শনার্থীরা। প্রথম দেখায় মনে হতে পারে পান্ডাটি বুঝি মনের আনন্দে বাস খাচ্ছে, কিন্তু এটি কোনো সাধারণ বাস নয়, বরং পান্ডাটির জন্মদিনের জন্য বানানো বাঁশের কেক। চীনের চংকিং চিড়িয়াখানায় 3 বছরে পা দিয়েছে ছোট্ট পান্ডা ম্যাং ক্যান ক্যান। তার জন্মদিন উপলক্ষে ফল ও সবজি দিয়ে তৈরি করা হয় দৃষ্টিনন্দন কেক। সঙ্গে ছিল কুমড়ো দিয়ে বানানো রাজকীয় গাড়ি, খরমুজের ফুলের ঝুড়ি আর নানা রঙে ফল দিয়ে সাজানো কেক। শুধু কেকই নয়, জন্মদিনের পুরো আয়োজনই ছিল বাড়তি চমক। প্রচণ্ড গরমে ম্যাং ক্যান ক্যানকে আরাম দিতে তৈরি করা হয় বরফের পরিবেশ। ছড়ানো হয় শীতল কুয়াশার স্প্রে, যেন গরমের মধ্যেও শীতের ছোঁয়ায় নিজের জন্মদিন উপভোগ করতে পারে এই ছোট্ট পান্ডাটি। এই ছোট্ট আয়োজনই যেন পান্ডাটির জন্য জন্মদিনের বিশেষ উপহার। পান্ডার আনন্দে সামিল হতে চিড়িয়াখানায় ভিড় করেন দর্শনার্থীরা। ইশিতা আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরাকেও লাখো মানুষের ভালোবাসায় সিক্ত আয়াতুল্লাহ খামেনি মরদেহ নেওয়া হলো কারবালায়। হরমুজ ঘিরে উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা শেষের দাবি ট্রাম্পের। তুরস্কের কাছে F-35 বিক্রির ইঙ্গিত ট্রাম্পের, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা। আঙ্কারাকে যুদ্ধবিমান না দেওয়ার অনুরোধ নেতানিয়াহুর। এবং চীনে টর্নেডো ও বন্যায় অন্তত 38 জনের মৃত্যু, আহত শত শত মানুষ। তাইওয়ানের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন বাভি। টানা বর্ষণে ভারতের বিভিন্ন শহরে জলাবদ্ধতা। এ ছিল আন্তর্জাতিক সময়ে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে থাকবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।